কখনো কখনো সময়ের একটা ফাঁকে ইচ্ছে করে মনকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে। হাজারো মানুষের ভিড়ে বার কয়েক দেখা শ্রী মায়াপুর ধামকে যতবার দেখি ততবারই যেন মনে হয় প্রথমবার দেখছি। এখানকার প্রকৃতির রূপ আর প্রকৃতির প্রতিটি কোণায় লেগে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ছোঁয়া। নমস্কার সবাইকে, আপাতত স্বাগত জানাই তোমাদেরকে বিক্রম আর্টের তরফ থেকে নতুন একটা ভিডিওতে। আজকে আপাতত আমি যেতে চলেছি আরও একবার আমাদের প্রিয় একটা জায়গা, আমাদের মায়াপুর শ্রীধাম। তো এর আগে অবশ্য একবার গেছিলাম, তো চেষ্টা করবো যে আগের বার যেসব জায়গাগুলো আমি কভার করতে পারিনি সেসব জায়গাগুলোকে আরও একবার কভার করার। তাহলে চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং তোমাদেরকে জানাতে থাকবো প্রত্যেকটা আপডেট মোমেন্টের কথা। অন্যান্য দিনের সকালের থেকে আজকে সকালটা যেন বেশি সুন্দর দেখাচ্ছিল। বাড়ি থেকে বেরিয়ে তৎক্ষণাৎ আমরা পৌঁছে গেলাম জিয়াগঞ্জ স্টেশনে। ভাবছিলাম যে আগের বারের মতো কয়েকটা সিনেম্যাটিক ভালো ভালো শট নেব, বাট এবার সেটা নেওয়া হয়ে উঠলো না। অবশ্য যারা মায়াপুরে ফার্স্ট পার্টটা দেখোনি তারা প্লিজ গিয়ে এই চ্যানেলেই মায়াপুরে ফার্স্ট পার্টটা দেখে এসো। অবশ্যই চেষ্টা করব ফার্স্ট পার্টের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার। স্টেশনে ঢুকে পড়ার পর এখন অপেক্ষা ট্রেনের। ট্রেনটিকে আসতে দেখে বেজায় খুশি হয়েছিলাম। ট্রেন থেকে কৃষ্ণনগর নেমে সেখান থেকে সোজা অটো ধরে মায়াপুর ধাম। কিন্তু কপাল, সেখানে লেখা ছিল অন্য কিছু। কি লেখা ছিল না লেখা ছিল সেটা জানার জন্য তোমাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে। তাহলে চলো দেখা যাক। উঠে বসার মুহূর্তখানেক পরেই ছেড়ে দিল ট্রেনটি। সবুজ গাছপালাকে পেছনে ছেড়ে হাওয়াকে ভেদ করে সামনে নির্দিষ্ট গতিতে এগিয়ে চলেছে আমাদের ভাগীরথী এক্সপ্রেস। এসে পৌঁছলাম কৃষ্ণনগর সিটি জংশন। শান্তিতে নেমে তো গেলাম, খেলা এবার শুরু হবে। আপাতত এসে দাঁড়িয়েছি কৃষ্ণনগর স্টেশনে নেমে। এখান থেকে দেখতে পাচ্ছ অটো ধরবো, আর দেন তারপরে সোজা মায়াপুর ঘাট। সেখান থেকে মায়াপুরে বন্ধু বসে রয়েছে, যার কাছে আছে এর কি বলে হাতের তোমারটাই কি বলে, জপমালা, চ্যান্টিং ব্যাগ। তো যারা এনার মতো পুণ্যি আত্মা তাদেরকে এইসব দেওয়া হয়, আমাদের মতো পাপি আত্মারা বোধহয় পাবে না এসব জিনিস। একটা পাপি, পাপিদের মুখে এত সাদা। খুশি খুশি মনে আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর ঘাটের উদ্দেশ্যে। আপাতত আমরা যাচ্ছিলাম মায়াপুর ঘাট। যেতে যেতে গিয়ে ঘাটে দেখি সাইক্লোন চক করে বন্ধ ঘাট। মানে আমি আমার দুটো বন্ধু সবাই মিলে এখন ফিরে বাড়ি যাবো না, আপাতত বাস স্ট্যান্ডে যাচ্ছি। ওখান থেকে দেখি যদি পাওয়া যায়। এর চ্যান্টিং এখনো চলছে, হরে কৃষ্ণ চ্যান্টিং, হরে কৃষ্ণ শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ একজনকে বসে আছে, এলাকার একজন বসে আছে। এবার আমরা বাসে বসে আছি। তোমরা জিজ্ঞেস করতে পারো আমরা বাসে কেন বসে আছি। তো ব্যাপারটা হচ্ছে এটা যে প্রথমে গেলাম ঘাটে, তোমরা দেখলে যে নৌকা বন্ধ ছিল, তারপরে টোটোতে করে এলাম। টোটোতে করে আসার পরে এবার শেষে নামার পরে যে বাস ধরবো, এখান থেকে মায়াপুরের সামনে বাস থামে, ধরার পরে বাসওয়ালা নিয়ে চলে হলো ধুবুলিয়া। আবার এখান থেকে রিটার্ন যেতে হবে। মানে দিন খারাপ গেলে যা হয় আর সেটাই হচ্ছে। চলো দেখি কতক্ষণে ঢুকতে পারি। আপাতত এখন 10টা বাজে। প্ল্যান তো ছিল 8:30 9টার মধ্যে ঢুকে যাওয়ার, কিন্তু ঢুকতে পারলাম। এখন দেখি কতক্ষণ লাগে। খারাপ কপাল দেখাই, যেই বাসে করে আমরা যাচ্ছিলাম মায়াপুর ঘাট, সেই বাসটাই খারাপ হয়ে গেছে। আপাতত মেকানিক ঠিক করতে এটাকে ব্যস্ত, কে জানে কি হবে। যাচ্ছে তাই অবস্থা। একটা হয় না পুরো দিন খারাপের একদম হাই লেভেলের দিন খারাপ যায়, মানে পিক লেভেলের দিন খারাপ গেলে যেমন হয় সেরকম হচ্ছে আজকে। জাস্ট সামান্য মায়াপুরের ঘাটের কাছে পৌঁছে গেছি, ঘাটটা পার হলেই পৌঁছে যেতাম, কিন্তু কি ঘাটে নৌকো চলছে না। তার জন্য আজকে আমাদেরকে এইরকম হয়রানি ভোগ করতে হচ্ছে। আচ্ছা, এদিকে দেখো ওয়েদার পুরো পরিষ্কার, না কোনো মেঘ আছে না কোনো কিছু আছে, হালকা হালকা মেঘলা আছে। একটা বেটার দিন, তাও নৌকা বন্ধ করে রেখে দিয়েছে। আচ্ছা তাই এদিকে দেখো সবাই ফ্রাস্ট্রেটেড প্যাসেঞ্জার, ঠিক আছে, সব থেকে বেশি ফ্রাস্ট্রেটেড আবার গাড়ি বন্ধ হয়ে গেল। কেমন লাগছে করে বল। আমার ফ্রাস্ট্রেটেড বন্ধু ঘুমাচ্ছে, সামান্য 10 কিলোমিটার রাস্তা না, 50 বার গাড়ি বন্ধ হচ্ছে। আমার বন্ধু ঘুমিয়ে গেল। এদিকে পেছনে একজন, মানে কি বলবো, পুঁদের তলে ঝাড়ু রেখে হ্যারি পটারের মতো উড়ে যাওয়ার ইচ্ছা করছে। যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই। দেখো পাশে সাইকেল আমাদের আগে বেরিয়ে গেল, এখনো যেতে পারলাম না। আর এই বাস
আজকে মনে হয় পৌঁছাবো না আমরা। এটা খারাপ হয়ে গেলো, লোকজন নেমে গেল, যাচ্ছে তাই অবস্থা, সবাই নেমে যাচ্ছে। এখানে একমাত্র সব থেকে ফ্রাস্ট্রেটেড ব্যক্তি হচ্ছে, সবাই নেমে যাচ্ছে। গাড়ি না ছাড়িয়ে গাড়ি চালালে এরকমই হয়। দিনটা লেজেন্ডে। প্রথমত হচ্ছে নৌকো চললো না, সেটা দেখলে তারপরে বাসে চাপলাম, বাস খারাপ হয়ে গেল। এখন যাচ্ছি আমরা টোটোতে, জানি না মায়াপুর পৌঁছতে পারবো কিনা, আমার মনে হচ্ছে পৌঁছতে পারবো না, বছর খানেক লেগে যাবে। তবে বেচারা এই ছেলেটার জন্য খারাপ লাগছে, আর সামনে একজন বসে আছে ঝামেলা করছে 20 টাকা দেবো বলে, দেখি এখন ক টাকায় যায়। আমার জীবনের এটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। তো তোমরা এবার আমাকে একটা কাজ করো, নিজেদের মধ্যে একটা বেটিং বা একটা জুয়া টাইপ, নিজেদের মধ্যে একটা বেটিং টাইপের লাগিয়ে দাও, যেটাতে মানে বলো যে আমরা পৌঁছতে পারবো কি পারবো না, দেখা যাক। খালি অনেক ঝামেলা ঝগড়া এদিক ওদিক কড়াকড়ির পরে শেষ পর্যন্ত আমরা পৌঁছতে পারলাম শ্রী মায়াপুর ধাম। যাক, ছেলেটার মনে একটা হাসি, মনে একটা শান্তি আছে। ওই জায়গায় একদিকে সামনে বসে আছে আরেকজন, ঘুমিয়ে গেছে বোধহয় দোকানে। ফাইনালি ঢুকতে পারলাম। যাক বাবা, ধন্যবাদ, বহু ধন্যবাদ। প্রচুর ঝামেলার পর, প্রচুর এদিক ওদিক বাস বদল, টোটো বদল, অটো বদল, এই বদল ওই বদল করার পর শেষ পর্যন্ত এসে পৌঁছলাম। প্রথমে দেরি হওয়ার জন্য রাগ হচ্ছিল প্রচণ্ড ঠিকই, কিন্তু পরবর্তী সময় বুঝতে পেরেছিলাম যে যা হয় তা ভালোর জন্যই হয়। সময়টা আজকে হাতে একেবারেই কম, তাই তোমাদেরকে যত তাড়াতাড়ি পারবো আগের বার যেগুলো দেখায়নি সেসব ভালো ভালো জিনিসপত্রগুলো এবার দেখাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন অব্দি ভিডিওটিতে আছো তারা ভিডিওটিকে প্লিজ লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো নিজেদের বন্ধুদের সঙ্গে। এবার অন্য একটা গেট দিয়ে ঢুকেছিলাম, এইবার অন্য একটা গেট দিয়ে ঢুকছি। অর্থাৎ যা মনে হচ্ছে প্রত্যেকবার মানে যেমন যেমন আসবো তেমন তেমন অন্যান্য গেট ডিসকভার করে অন্যান্য গেট দিয়ে ঢুকবো। তো দেখতে পাচ্ছ দূরে আমার বন্ধু দুটো যাচ্ছে, বেচারারা রোদে হাঁপিয়ে গেছে। আজকে নাকি বলে বিশাল ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, এই সাইক্লোন আসবে ওই সাইক্লোন আসবে। কোথায় সাইক্লোন, প্রচণ্ড ফাটা রোদ। দূরে চূড়াটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। যতবারই এই মন্দিরে আসি ততবারই মনে হয় যেন নতুন লাগে, একটা অদ্ভুত শান্তি মনের মধ্যে কাজ করে। আমরা দেখতে পাচ্ছ এটা, এখানে ব্যাগপত্র রাখতে পারবে। এছাড়া এগুলো আছে তোমার গোশালা স্টল, বিভিন্ন রকম স্টল আছে ঠিক মন্দিরের সামনেই। অবশ্য তোমাদেরকে নিজের ব্যাগপত্র এই কাউন্টারে জমা করতে হবে, জমা করার পরেই তোমাদেরকে এখানে অ্যালাউ করবে ঢোকার জন্য। তো সেহেতু সেই জায়গাটা জমা করেই তোমরা ঢুকবে। মন্দিরের ঠিক সামনেই দর্শনার্থীদের জন্য গাছের নিচে বসার ব্যবস্থা করা রয়েছে। এইটি মায়াপুরের মূল মন্দির, আর এদিকে রয়েছে বিভিন্ন রকম ভবন। এই মন্দিরটির কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়নি, কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি হবে। সামনের এটি আরেকটি প্রবেশ পথ। অবশ্যই এর আগে মায়াপুরের ব্লগটা যারা দেখেছিলে তারা জানো, কিন্তু যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, এটি হলো মায়াপুরের মুখ্য প্রবেশদ্বার। সামনে থেকে মোটামুটি টিকিট ফিকিট সব কালেক্ট করা হয়ে গেছে। আমার চুলের যা স্টাইল হয়ে গেছে, সামনে থেকে টিকিট ফিকিট সব কালেক্ট করা হয়ে গেছে। আপাতত এবার প্ল্যান আছে যে ব্যাগটাকে, ফোনটাকে, সব কিছুকে জমা দিয়ে যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম সেই মন্দিরটাই গিয়ে ঢুকে একটু বসার। ওখানে ফোন অ্যালাউ করে না, যদি অ্যালাউ করতো তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম। অ্যালাউ করে না, সেহেতু আমি দেখাতে পারবো না, তো সরি। বাট একটুখানি গিয়ে বসতে ইচ্ছা করছে প্রভুর কাছে, একটু শান্তিতে মোটামুটি 1-1.5 ঘন্টা বসবো, দিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো নেক্সট আপডেট দেওয়ার জন্য। চলো
হ্যালো। আপাতত আমরা ওখান থেকে মানে ফোন জমা দেওয়ার পরে এই সামনে পঞ্চতত্ত্ব মন্দির আছে এখানটায় সামনে, তো এই মন্দিরে আমরা ঢুকলাম। তো ঢুকে সেখানে মানে পুরো রাধাকৃষ্ণ একটা অনেক কটা মূর্তি ছিল, ইভেনচুয়ালি সেগুলো পুজো দেওয়া হচ্ছিলো। বেশ সবাই মিলে সকলে মানে ওখানকার অনেক ছেলে মেয়ে এমন আছে যারা মানে প্রভুর যে মানে রূপ, সেই রূপে মোহিত হয়ে সবাই মিলে মানে আনন্দ একসঙ্গে নাচানাচি করছিল। এবং আমরাও সেই জিনিসটাকে এনজয় করছিলাম, ওখানে বসে অনেক হাততালি মেরেছি, নাচানাচি করেছি। প্রভুর যে গান, সেই গানে বেশ আনন্দ করলাম শুনে। তো সেখান থেকে বেরিয়ে খেতে গেলাম আপাতত গদা ভবনে, যার টিকিট প্রাইস ছিল 80 রুপিস। খাবার দাওয়া মোটামুটি ভালোই ছিল। তো গদা ভবনটা হচ্ছে এইদিকে। তো আপাতত চলো দেখি আর কি দেখাতে পারি তোমাদেরকে। এটি হলো সেই পঞ্চতত্ত্ব মন্দির। তোমরা যদি এখানে এসো তো ভিজিট করতে ভুলো না জায়গাটা, অবশ্য একটা টাইম থাকে ভিজিট করার এখানে। ইনি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। ইনি হচ্ছেন ইসকনের ফাউন্ডার। ওনার জন্ম 1 সেপ্টেম্বর 1896 কলকাতা। উনি মারা যান 14 নভেম্বর 1977 বৃন্দাবন, উত্তরপ্রদেশে। উনি 1965 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস প্রতিষ্ঠা করে, যা হরে কৃষ্ণ মুভমেন্ট নামে পরিচিত। সামনে লেখা রয়েছে মন্দিরের প্রবেশের সময়সূচি। আর এখানে বিভিন্ন দিকের ডাইরেকশন লেখা রয়েছে যে কোথায় কোন দিকে গেলে কি কি পাবে তোমরা। অত তোমরা প্ল্যান করছি গৌশালা যাওয়ার, কারণ আগের বারের মায়াপুরের ব্লগটিতে আমি গৌশালাটিকে দেখাতে পারিনি। আপাতত আমরা রয়েছি গৌশালা যাওয়ার পথে। গৌশালা যাওয়ার পথটি এত সুন্দর যে এখানকার প্রকৃতির সৌন্দর্য তোমাদেরকে না দেখিয়ে আমি পারলাম না। অবশ্য মেঘলা দিনে এটি আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। এটি হলো মায়াপুরের ইস্কন মন্দিরের গৌশালা। গৌশালায় এসে বসলাম। না ওর এনার্জি আছে, কারোর এনার্জি নাই। একটু ঠান্ডা জায়গা থেকে ভালো একটু বসে দেখি বাকি তারপর দেখাচ্ছি। চল। আপাতত গৌশালা থেকে আমরা বেরোলাম। এখন আপাতত আমরা যাওয়ার পথে ভাবছি অনেক হলো, এবার বাড়ির পথে যাই, বাড়ির দিকে এগোই। এখন আসার সময় যেরকম দুবিধায় পড়েছিলাম, আশা করছি যাওয়ার সময় সেরকম কোনো মানে অসুবিধায় পড়বো না। পড়তেও চায় না, ইনফ্যাক্ট আমার আর পড়তেও চায় না। সকাল থেকে যা ভুগলাম সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো, আর ভুগতে চায় না। ভাবলাম বাড়ি ফিরে যাওয়ার আগে মন্দিরটাকে আরো একবার ভালো করে দর্শন করে নিই, আর তোমাদেরকেও আর একবার দর্শন করিয়ে দিই। এইটি শিলা প্রভুপাদের মন্দির। অবশ্য আমার সময় হয়ে গেছে ভিডিওটাকে সমাপ্ত করার, তাই যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যেতে চাইছি যে যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো নিজেদের মতামত, বন্ধুদেরকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো বিক্রমার চ্যানেলটিকে। এছাড়াও তোমরা অনেকে নোটিফিকেশন বেলটিকে অন করো, প্লিজ নোটিফিকেশন বেলটিকে অন করো যাতে ভিডিও ছাড়তেই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।
ফিরে আসছি শ্রী মায়াপুর ধাম থেকে। আসার ইচ্ছে তো একদমই করছিল না, কিন্তু ওই যে সবই সময়ের হাতে। আবার ঢুকতে দেখি মেঘের অবস্থা একেবারেই খারাপ, তাই দুটো রেকর্ডিং না করে থাকতে পারলাম না। যাই হোক, আজ আসি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থাকো বিক্রম আর্ট ব্লগস।